আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচন কমিশন কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে আপিল শুনানিতে ফেনী ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন বৈধতা পেয়েছেন। আপিল মঞ্জুর হয়েছে কুড়িগ্রাম ৩ আসনে জামায়াতে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহের প্রার্থিতা। শুনানির শেষ দিনে ৬৩টি আপিলের মধ্যে ২৩টি মঞ্জুর হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভিড় করেন প্রার্থীরা। গত ৮ দিনে ৪ শতাধিক প্রার্থী তাদের বৈধতা ফিরে পেয়েছেন। অপেক্ষমান অনেকের ভাগ্য নির্ধারিত হয় রোববার। ৬১১ থেকে শুরু করে ৬৪৫ নম্বর পর্যন্ত নতুন আপিল এবং গত কয়েকদিনের রায়ের অপেক্ষায় থাকা আবেদনগুলোর শুনানি হয়। এতে দ্বৈত নাগরিকত্ব নিয়ে হট্টগোল হয়। টাঙ্গাইল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নে বৈধতা ঘোষণা করে কমিশন। আর ঋণ খেলাপি ও মামলা থাকায় বিএনপির ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ১৮৮ ধারা ফৌজদারি কার্যবিধির ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না। আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে। আমরা বলেছি এই যোগদানটা ছিল শুধুমাত্র তার রায়ের এবং তার চাকরিকালীন বেনিফিট নেওয়ার জন্য। তিনি সশরীরে চাকরি করেননি এবং আজ পর্যন্ত তিনি কোনো আর্থিক সুবিধা নেননি। এমনকি আমাদের যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখান থেকে কর্তৃপক্ষ একটা লিখিত দিয়ে বলেছেন যে তিনি অদ্যাবধি কোনো আর্থিক সুবিধা নেননি। শেরপুর ২ আর একটা টাঙ্গাইল ৭, একটা নামঞ্জুর হয়েছে আর একটা অ্যাপ্লিকেশন নামঞ্জুর। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ নানা দাবিতে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। ছাত্রদলের নেতারা মনে করেন আগামী জাতীয় নির্বাচনের সামনে রেখে একটি শ্রেণী দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা করছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সুতরাং আমাদের আজকের এই অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটি সমাধান করা উচিত বলে আমরা মনে করি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের আবেদন শেষ হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় জীবনে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। শেখ হাসিনাকে তাড়ানোর কৃতিত্ব কারো একার নয়, তা ছিল গণ আন্দোলন। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ ব্যর্থ হলে জুলাইয়ের মতো শোকগাথা চলতেই থাকবে। গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। দীর্ঘ ১৬ বছরে দমনপীড়ন, একতরফা নির্বাচন, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদে শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে ওঠে মানুষ। সেই জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও শহীদদের হত্যার বিচার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। আহত ও শহীদ পরিবারের শত অভিযোগের কথা শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমি এতটুকু বিশ্বাস করি, বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা গেলে ইনশাল্লাহ আমাদের পাশে দাঁড়াবে, আমাদের সন্তানদের বিচার ওনাদের প্রায়োরিটি প্রথম পর্যায়ে থাকবে। এই অভ্যুত্থানের পরে একটি ইন্টারিম সরকার আসছে, আমরা আমাদের সন্তানদের বিচার অন্তত দেখে যেতে পারবো। কিন্তু
আপনারা দেখেছেন, আমরা বিচারের নামে এখনো প্রহসন দেখতেছি। অনেকে কথা বলতে সুযোগ পাননি, তাদের সাথে তারেক রহমান নিজেই আসন ছেড়ে স্টেজের সামনে এসে তাদের কথা শোনেন। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরো অনুষ্ঠান স্থলে। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আলাদা আরেকটি বিভাগ খোলা হবে জুলাই যোদ্ধাদের জন্য। 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের ন্যায় আর শোক গাথা নয়, ভবিষ্যতে দেশের মানুষ বিজয় গাথা তৈরি করতে চায়। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাল্লাহ। আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তা মোকাবেলায় জুলাই যোদ্ধা ও সাধারণ জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, মতের ভিন্নতা থাকলেও দেশ এবং জনগণের কথা ভেবে একসঙ্গে বসে আলোচনা করাই গণতন্ত্রের সৌন্দর্য। তাই দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত। রাজধানীতে অনুষ্ঠিত নারীর ক্ষমতায়নে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী হলেও নানা ক্ষেত্রে পুরুষের তুলনায় এখনও পিছিয়ে রয়েছে নারীরা। তাই আগামী দিনে নারীর ক্ষমতায়নে নীতিগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পলিসি ডায়ালগের আয়োজন করে ঢাকা ফোরাম। এ সময় ক্ষমতায়নের ক্ষেত্রে নারীর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বক্তারা। ক্ষুদ্র উদ্যোক্তাদের, তারা কিন্তু আমাদের জিডিপির 25% অবদান রাখে। তাদের মাধ্যমে কর্মসংস্থানটা করতে হবে এবং সেখানে নারীর অংশগ্রহণটাও বাড়াতে হবে। এতে অংশ নিয়ে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে বক্তব্য দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি দেশ ও জনগণের কথাও বলেন তিনি। আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি, আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন জাইমা রহমান। যদি ইনক্লুশন না থাকে ইন লিডারশিপ পজিশনস, মিড লেভেল, জুনিয়র, সবগুলো পজিশনে, তাহলে আমরা ওনাদের দৃষ্টিটা পাবো না। নারী হোক, না হলে আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, আমাদের এই রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন। আর সরকার গঠন করলে নারীর ক্ষমতায়নে বিএনপি কাজ করবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। So there should be a level playing field for everybody. সকলের রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য সমান সুযোগ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সবার মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখা হবে বলেও উল্লেখ করেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। সকলের মুক্ত পরিবেশে মুক্তভাবে কথা বলার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছে জামায়াত ইসলামী। নিরাপত্তা ও প্রটোকল বিষয়ে একটি দলের প্রধানকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। নির্বাচনের সবগুলো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে বৈঠকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। জুবাই প্রধানের রিপোর্ট। প্রধান উপদেষ্টার বিশেষ আমন্ত্রণে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের শীর্ষ নেতাদের। এতে উঠে আসে নির্বাচনে মাঠ পর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আলোচ্য বিষয় নিয়ে কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। আজকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন, সম্ভবত আজকে অথবা গতকাল মন্ত্রিপরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। যে কোনো ধরনের চাপে নতিস্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরাও যদি হয়, তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সালা করা হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির বিরুদ্ধে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণের বিষয়টি জাতির সাথে ধোঁকাবাজি বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যারা এ সমস্ত ইউনিভার্সিটি ভোট দিছে এরা এই জাতিরই একটা অংশ। ডাকসুতে শিবিরকে ভোট দিছে, সে বাড়িতে গিয়ে তো আর ছাত্র দলের পক্ষে থাকবে না। সুতরাং এটা খুব পরিষ্কার যে এই সকল নির্বাচন এদেশের মানুষের মাইন্ডে শুধু জাতীয় নির্বাচন না, প্রত্যেকটা বিষয়ে মানুষকে প্রভাবিত করছে। ভোটের দিন ভোট কেন্দ্রের ভিতরে আর্মিদেরকে ডিপ্লয় করা হবে। আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, র্যাব, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না। ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের আসনে 10 দলের পক্ষ থেকে কোনো প্রার্থী দেয়া হবে না বলেও জানান জামায়াতের নায়েবে আমির। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বৈঠকে চলমান সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। পূর্ব পরিকল্পিত নাটকের অংশ হিসেবে বিএনপি ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন। এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সন্ধ্যায় বাংলা মোটরে দলের প্রধান কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচন কমিশনের প্রার্থীদের আপিলের রায়ের দিনে বাইরে মব তৈরি এবং ভেতরে বিএনপি প্রতিনিধিদের সাথে মিটিং করে দলটির পক্ষে রায় দেওয়া হয়েছে। বিদ্যমান আইনকে তোয়াক্কা না করে সহানুভূতি দেখিয়ে এমন রায় প্রমাণ করে বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম নয়। এ অবস্থায় এই কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে যাবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে। আজকের মতো একটা দিনে কোনোভাবেই যখন আমরা দেখি বাইরে মব সৃষ্টি করা হয়, ভিতরে রায়ের পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট দলের সাথে বৈঠক হয়, বৈঠকের পরে এসে রায় হয়, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এটা একটা ফেব্রিকেটেড শুনানি আজকে হয়েছে এবং এখানে অনেকগুলো বিতর্কিত প্রার্থীকে এবং সংবিধান লঙ্ঘন করে, আরপিও লঙ্ঘন করে এবং বাংলাদেশের প্রচলিত আরও কয়েকটি আইন লঙ্ঘন করে প্রার্থীদেরকে বৈধতা দেওয়া হয়েছে। নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশন এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে ঘাটতি দেখা দিলে যে কোনো আসনে আবারও 5 অগস্ট হতে পারে বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহান। বিকেলে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় উঠান বৈঠকে এ সতর্ক বার্তা দেন তিনি।
দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে তাতে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটা ভোটের পরিবেশ তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রুমিন ফারহানা। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং বিচারিক কাজে বাধা প্রদানের পাশাপাশি মব সৃষ্টির অভিযোগ করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার আবু বকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এই অভিযোগ আনা হয়। যদি নিরপেক্ষতার কোনো ঘাটতি আমরা দেখি, 5ই আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যে 5ই আগস্ট হয়েছিল সেটা যে কোনো আসরেই কিন্তু হইতে পারে। প্রশাসনকে অনুরোধ করব, নিজের আইনের ভেতরেই আপনারা কাজ করবেন। প্রশাসনকে অনুরোধ করব, কোন প্রার্থীকে ডান চোখে আর কোন প্রার্থীকে বাম চোখে দেখবেন না। নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রার্থীর কাছ থেকে অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। উপদেষ্টা বলেন, ভোট কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করতে হবে। শতভাগ নিরপেক্ষতা সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রার্থী বা এজেন্টের নিকট হতে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারের পরামর্শ মোতাবেক তা শক্ত হাতে দমন করতে হবে। অপরিকল্পিত নগরায়নের ফলে যানজট, জলাবদ্ধতা এবং আবাসন সংকট বাড়ছে। এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, রাজনৈতিক সিদ্ধান্ত আর নগর পরিকল্পনা সমন্বয় ছাড়া টেকসই শহর গড়া সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। পরিকল্পনা ছাড়া নগরায়ন মানেই সংকটের বিস্তার। যানজট, জলাবদ্ধতা আর আবাসন সমস্যায় প্রতিদিন ভুগছে নগরবাসী। এমন প্রেক্ষাপটে পরিকল্পিত নগরায়ন নিয়ে রাজধানীর গুলশানে একটি হোটেলে বসে গোলটেবিল আলোচনা, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নগর পরিকল্পনাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া টেকসই নগর গড়া সম্ভব নয়। সারা দেশের একটা পরিকল্পনা থাকা দরকার, স্পেশাল প্ল্যান সারা দেশের, এবং দেশের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমাদের আঞ্চলিক পরিকল্পনা এবং আঞ্চলিক পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমাদের স্থানীয় পরিকল্পনাগুলো করতে হবে। রাষ্ট্রীয়ভাবে কিন্তু রিকোয়ারমেন্ট আছে, প্রত্যেকটা শহর, নগর এবং উপজেলাতে একজন করে প্ল্যানার থাকবেন যে কোনো কিছু বাস্তবায়নের আগে, কিন্তু আমরা এই প্ল্যানারদের উপস্থিতি দেখছি না। যে দল যখন গিয়েছেন ক্ষমতায় পেশাজীবী নিয়েছেন, কিন্তু আমার দলের হইতে হইবে। তিনি শতভাগ আনুগত্যে যদি উত্তীর্ণ হইতে পারেন তাইলে তাকে কাজ দেওয়া হবে। তো আনুগত্যের এই নমুনায় তিনি উত্তীর্ণ হতে গিয়ে আমাদের সেই ভাইটি শেষ পর্যন্ত আর তার পেশাদারিত্বকে তিনি রক্ষা করতে পারেন নাই। নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে রাজনীতি ও পেশাদার পরিকল্পনাবিদদের সমন্বয় জরুরি জানিয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করার উপরও গুরুত্ব দেন বক্তারা। কাগজে কলমে পলিসি আছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেই পলিসির ইমপ্লিমেন্টেশন নাই। আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করতে পারি, যেসব জায়গায় জমি দখল আছে সেগুলো পুনরুদ্ধার করতে পারি, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়। সেই ক্ষেত্রে পলিটিক্যাল কমিটমেন্টের বা উইলিংনেসের একটা বড় ধরনের ঘাটতি আছে। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রথম এবং শেষ এই সদিচ্ছাটা তাদেরই থাকতে হবে যে তারা দুর্নীতি করবেন না। রাজনৈতিক দলের ইশতেহার হচ্ছে বাজেট প্রণয়নের মতন। বাজেটের সময় জুন মাসে হইচই, বাজেট পাশ হয়ে যায়, তারপরে 1 বছর আর বাজেট নিয়ে কোনো আলোচনা নেই। কোন খাতের টাকা কোন খাতে যাচ্ছে, কি হচ্ছে, এটা কোনো আলোচনাই নেই। পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে রাজনৈতিক অঙ্গীকারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রত্যয়ে শেষ হয় এ সভা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন
এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।